আচ্ছা দেখ, লাস্ট চ্যাপ্টার বাকি আছে আমাদের বিজনেস স্টাডিজে, সেই চ্যাপ্টার পড়াচ্ছি। সেটা কি? ইন্টারন্যাশনাল ট্রেড। আগের চ্যাপ্টার হয়েছিল ইন্টারনাল ট্রেড, মানে দেশের মধ্যে হলে তাকে বলে ইন্টারনাল। আর যখন বাণিজ্য যখন দেশ ছাড়িয়ে বিদেশে চলে যায় তখন তাকে বলে ইন্টারন্যাশনাল। মানে আজকে ধর আমার দেশে যে সমস্ত জিনিসগুলো তৈরি করছি, চা ভালো উৎপাদন হয়, আমার দেশে চা তৈরি হয়, সেই চা গুলো কি করি আমরা বিদেশে বেচি। তা বিদেশে বেচলে এটাকে কি বলা হয়? এটা মানে এক দেশ থেকে যখন অন্য একটা দেশে বাণিজ্য হয় তখন তাকে বলা হয় ইন্টারন্যাশনাল বিজনেস। দেশের মধ্যে হলে তাকে ইন্টারনাল বলে। যখন এক দেশ থেকে আরেক দেশে বাণিজ্য হয় তখন তাকে বলে ইন্টারন্যাশনাল। যেমন আমাদের দেশে ভালো তৈরি হয় কি? চা ভালো তৈরি হয়। ঠিক আছে তো? তা আমার দেশের চা যখন তৈরি হয় ভালো, সেই চা গুলো কি করি? আমরা বিদেশে কি করি? এক্সপোর্ট করি। ইংলিশে বলা হয় এক্সপোর্ট করি। এক্সপোর্ট মানে রপ্তানি করা। ঠিক আছে? এটাকে বলা হয়। আবার আমার দেশে ধর কোনো জিনিসের ঘাটতি আছে, সেই জিনিসটা আমরা বিদেশ থেকে নিয়ে আসি, তাকে কি বলে? আমদানি করা। তো যখন এক দেশের সঙ্গে যখন আরেক দেশের ব্যবসা-বাণিজ্য সংগঠিত হয়, তখন তাকে বলা হয় আন্তর্জাতিক বাণিজ্য বা ইন্টারন্যাশনাল ট্রেড। ইন্টারন্যাশনাল ট্রেড। ঠিক আছে? তাহলে বিদেশের সঙ্গে বাণিজ্য করলে আমার অনেক সুবিধা হতে পারে। কি হতে পারে? যেমন বিদেশের কারেন্সি আছে। আমি যদি বিদেশকে যদি কিছু এক্সপোর্ট করি তাহলে বিদেশের কারেন্সি আমার দেশে ঢুকবে। ঠিক আছে তো? আর আমি যদি বিদেশ থেকে কিছু কিনি তাহলে আমার দেশের কারেন্সি বিদেশে চলে যাবে। তো এখানে কি বলেছে দেখি? কি বলেছে? কি বলেছে দেখি? বলছে, যখন কোনো একটি দেশের রাজনৈতিক ও ভৌগোলিক সীমানা অতিক্রম করে, মানে আমাদের দেশের একটা বাউন্ডারি আছে না, বাউন্ডারি। যেমন তোর বাড়ির বাউন্ডারি আছে, দেশেরও একটা বাউন্ডারি আছে। ঠিক আছে তো? তাও যখন কোনো একটি দেশের রাজনৈতিক ও ভৌগোলিক সীমা অতিক্রম করে অপর কোনো দেশের সঙ্গে পণ্যদ্রব্যের বা সেবাকর্মের ক্রয়-বিক্রয় বা আদান-প্রদান সংঘটিত হয় তখন তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। তাহলে বুঝতে পারলি তো? একটা দেশের মানে আজকে আমার দেশের রাজনৈতিক ও ভৌগোলিক সীমা অতিক্রম করে যখন অপর কোনো দেশের সঙ্গে, অন্য কোনো দেশের সঙ্গে পণ্যদ্রব্যের মানে গুডস, সেবাকর্মের মানে সার্ভিস, কেনা-বেচা, ক্রয়-বিক্রয় মানে কেনা-বেচা বা আদান-প্রদান হবে। কেনা-বেচা হবে বা আদান-প্রদান হবে। ঠিক আছে? তুমি দাও, তুমি অন্য দেশের থেকে নেবো আর আমার থেকে দেবে। নেওয়া-দেওয়া মানে দেওয়া-নেওয়া হবে। ঠিক আছে? সংগঠিত তখন তাকে আন্তরিক বাণিজ্য বলে। যেমন ভারতের সঙ্গে ইংল্যান্ড, ইউএস এর সঙ্গে রাশিয়া, জাপানের সঙ্গে কানাডা প্রভৃতি দেশের সঙ্গে পণ্য বা সেবার কেনা-বেচা বা আদান-প্রদান আন্তরিক বাণিজ্যের দৃষ্টান্ত। তাহলে বুঝলেন? উদাহরণটা দিয়েছে। ব্যাপারটা বোঝা গেলে ১ম এ লিখতে হবে। ২ নাম্বার দিতে পারে আন্তরিক বাণিজ্য কাকে বলে? লিখবি কাকে বলে ১ লাইন আর উদাহরণ লিখলি ১ লাইন। উদাহরণ এই দেশের সঙ্গে এই দেশের হবে এমন কথা নেই। যেকোনো দেশের সঙ্গে যেকোনো দেশে হতে পারে। ভারতের সঙ্গে কি? ভারত কি শুধু ইংল্যান্ডের সঙ্গেই করে নাকি? ভারত সব দেশের সঙ্গেই করে। তাই না? সব দেশের সঙ্গে বাংলাদেশের সঙ্গেও করে, তুই চায়নার সঙ্গেও করে। বুঝতে পারলি? ইন্দোনেশিয়ার সঙ্গে করে, মালয়েশিয়ার সঙ্গে করে, সমস্ত দেশের সঙ্গে করে। ইউএস এর সঙ্গে করে, রাশিয়ার সঙ্গে করে। ঠিক আছে তো? সমস্ত দেশের সঙ্গেই করে। আচ্ছা, এটা আমি ইম্পোর্টেন্ট এখনো পর্যন্ত রাখিনি। বলছে আন্তরিক বাণিজ্যকে কভাবে ভাগ করে। এটা 11 এ আচ্ছা 11 এ তো পড়ছিস। ফার্স্ট সেমিস্টারে পড়েছিলি। ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম। আন্তরিক বাণিজ্যকে আমরা ৩ ভাগে ভাগ করি। ৩ রকমের হয়। একটা আমদানি বাণিজ্য, একটা রপ্তানি বাণিজ্য, একটা পুনর্রপ্তানি। আমদানি কাকে বলে জানিস তো? বিদেশ থেকে যখন আমরা কোনো জিনিস নিয়ে আসি তাকে বলে আমদানি। আর রপ্তানি কি? আমার দেশের জিনিস যখন বিদেশে পাঠায় তখন তাকে রপ্তানি বলে। আর পুনর্রপ্তানি মানে কি? এক দেশ থেকে কিনে এনে অন্য দেশে বেচাকে বলে পুনর্রপ্তানি। এক দেশ থেকে কিনে এনে অন্য দেশে বেচাকে। ঠিক আছে? সাপোজ ধর আমি ব্রাজিল থেকে কফি নিয়ে আসলাম। ব্রাজিল থেকে কফি নিয়ে এসে আমি শ্রীলঙ্কায় বেচে দিলাম। ঠিক আছে? এটাকে বলে পুনর্রপ্তানি। এখানে নিশ্চয়ই লিখেছে কিছু। দেখ আমদানি কি বলেছে? জাস্ট উদাহরণ মানে নিশ্চয়ই এটা আমি বেশি ডিসকাশন করতাম না। আমদানি বাণিজ্য কাকে বলে? যখন কোন দেশ নিজের প্রয়োজন মেটাবার জন্য অন্য দেশ থেকে পণ্য যেমন ধর কোন ইলেকট্রনিক গ্যাজেট আমার দেশে এত ভালো তৈরি হয় না। তাহলে আমি কি করি? চায়না থেকে নিয়ে আসি। এটাকে কি বলে? এটাই হচ্ছে আমদানি বাণিজ্য। ঠিক আছে? যেহেতু বিদেশ থেকে নিয়ে আসি তাই আমদানি হয়ে গেল। ভারত বিদেশ থেকে বিভিন্ন শিল্পায়িত দ্রব্য ও কারিগরি পরামর্শ আমদানি করে। রপ্তানি বাণিজ্য কোনটা? ওই যে ভারত বিদেশে চা, আমাদের দেশে প্রচুর চা তৈরি হয়। এই চা গুলো আমরা কি করি? বিদেশে রপ্তানি করি। বিক্রি করা বলবি না। যখন দেশের মধ্যে হলে বিক্রি, দেশ ছাড়িয়ে গেলে তখন হয় আমদানি আর রপ্তানি। দেশের বাইরে হলে আমদানি রপ্তানি। আমদানি মানে কি? বলতে পারি কেনা না বেচা? কেনা। কেনা। আর রপ্তানি মানে কেনা না বেচা? বেচা। তার মানে আমার দেশে চা প্রচুর তৈরি হয়। এখন তো নয় পাট মানে জুট এখন উঠেই গেছে বলতে পারিস। আগে একসময় ভারতবর্ষে জুটের প্রচুর ডিমান্ড ছিল। ভারতবর্ষ মানে ভারতবর্ষের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ডিমান্ড ছিল জুটের। প্রচুর পাটকল ছিল আমাদের ভারতবর্ষে। প্রচুর পাটকল ছিল। উঠে গেছে, প্রচুর উঠে গেছে। ব্যারাকপুর তো উঠে গেছে, ব্যারাকপুর উঠে গেছে। এখন শ্যামনগর ওই সাইড গুলো খুব দেখা যায়। এখনো দেখা যায় কল। ভারতবর্ষের পাট
খুব বিশ্ববিখ্যাত ছিল, ডিমান্ড ছিল সমস্ত জিনিস, যেমন পাট দিয়ে কত জিনিস তৈরি হতো, জানিস তো পাটের কত জিনিস তৈরি হতো। পাট শাক খেয়েছিস? পাট শাক, পাট শাক খেয়েছিস? যাই হোক, পাট শাক খাওয়া মানে অনেকে খায়। পাট দেখেছিস কোনদিন সামনে দেখেছিস পাট? পাট কি হয় বলতো, পাট যখন পাট ক্ষেত থেকে যখন পাট তুলে ওটা কিন্তু পাট রোদে শোকায়, তারপরে তো এগুলো দিয়ে তৈরি হয়। ওরা অনেকে পাট দিয়ে পাট শাকও খায়, মানে রান্না বান্না করে খায় পাট শাক, ঠিক আছে তো। তো যাই হোক, ওটা বলছিলাম এই পাটের খুব ডিমান্ড আছে বিদেশে, বিদেশে খুব ডিমান্ড আছে পাট দিয়ে, যে সমস্ত পাট দিয়ে যে সমস্ত জিনিসগুলো তৈরি হয় তার তো ডিমান্ড আছে, ঠিক আছে তো। তো এটাই বলেছে। তাহলে রপ্তানি, বুঝতে পারছিস তো, ভারতের চা বিদেশে যায়, পাটও বিদেশে যায়, এটা রপ্তানি। আর রইল পুনর্রপ্তানি, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম। বলছে শ্রীলঙ্কা ভারত থেকে কয়লা কিনে যদি পাকিস্তানের কাছে বিক্রি করে, তবে তা হবে শ্রীলঙ্কার পুনর্রপ্তানি। শ্রীলঙ্কা, আচ্ছা, পুনর্রপ্তানি মানে কি? পুনঃরপ্তানি, পুনঃরপ্তানি, পুনর মানে মানে রি রি এখানে মানে আজকে ধর আমি ধর কারোর থেকে কিছু কিনলাম, কিনে অন্য কাউকে বেচে দিলাম। আমি ধর শ্রীলঙ্কা থেকে কিছু একটা কিনলাম, শ্রীলঙ্কা থেকে কিছু কিনে আমার কাছে নিয়ে আসলাম, নিয়ে আমি অন্য একটা দেশে বেচি, এটাকে বলে পুনর্রপ্তানি করা, পুনর্রপ্তানি করা। ঠিক আছে তো? তো এটা আমি ইম্পর্টেন্টের মধ্যে রাখিও নি, জাস্ট এমনি দিয়েছে। ঠিক আছে তো? এটা তো এমনিও লিখতে পারবি। হ্যাঁ, যেটা আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলছি, আন্তরিক বাণিজ্য কাকে বলে? ওর বৈশিষ্ট্য খুব দিতে পারে। আর তোর পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে কি দেবে? ২ নাম্বারের একটা ছোট কোয়েশ্চেন দেবে, আর ৩ নাম্বারে দুটো বড় কোয়েশ্চেন দেবে। তাহলে আন্তরিক বাণিজ্যের বৈশিষ্ট্য তুই কি হিসাবে পড়বি? ২ নাম্বার হিসাবেও পড়তে পারিস, ৩ নম্বর হিসাবেও পড়তে পারিস। ২ নম্বর হিসাবে পড়লে দুটো পয়েন্ট তোকে লিখতেই হবে। আর ৩ নম্বর হিসাবে পড়লে ৩ টে পয়েন্ট লিখতেই হবে। ঠিক আছে? কিন্তু দুটো পয়েন্ট পড়ে, ধর ৩ নম্বর হিসেবে যদি পড়িস, তুই ৩ টে পয়েন্ট পড়ে গেলে পরীক্ষায় গিয়ে একটা মনে পড়ে। একটা বা দুটো মনে পড়ে, ৩ টে তো মনে পড়বে না। তাহলে ৩ নম্বর হিসেবে তুই ৪-৫ টা পয়েন্ট পড়ে রাখবি। পরীক্ষায় ৩ টা লেখ, পড়ে রাখ বেশি। বুঝতে পারলি? সুবিধা অবশ্যই আছে। বলছে কি? বলছে আন্তরিক বাণিজ্যের বৈশিষ্ট্য লেখো। তাহলে কি বলবো? ১ম এ বলবে আন্তরিক বাণিজ্যের বৈশিষ্ট্যগুলো কি? তুই বল, না পড়েও বলা যাবে। আন্তরিক বাণিজ্য মানে কি? আন্তরিক বাণিজ্য মানে কি? স্যার বিদেশ থেকে আমদানি করব, এক দেশ থেকে আমদানি করব, অন্য দেশে রপ্তানি করব। আমদানি, এটাই তো বুঝতে পেরেছি। আমদানি রপ্তানি কি বলেছে? বলছে আন্তরিক বাণিজ্যে এক দেশ যখন অন্য দেশ থেকে পণ্য ও সেবা ক্রয় করে তখন তাকে আমদানি বাণিজ্য বলে। হয়ে গেল। আবার নিজের দেশের উৎপাদিত পণ্য বা সেবা যখন অন্য দেশে বিক্রয় করে তখন তাকে রপ্তানি বাণিজ্য বলে। এইভাবে একাধিক দেশের মধ্যে পণ্যের বা সেবার আদান-প্রদান করাই হলো আন্তরিক বাণিজ্যের মেইন বৈশিষ্ট্য। তাহলে তুই কি লিখবি? তুই ১ম পয়েন্ট এভাবে লিখবি। আন্তরিক বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য হলো আমদানি ও রপ্তানি করা। হয়ে গেল। এবার লিখবি আমদানি জিনিসটা কি, রপ্তানি জিনিসটা কি, হয়ে গেল একটা পয়েন্ট। হয়ে গেল, আর কিছু লিখতে হবে না। নিজের ভাষায় না, ওই নিজের ভাষায়। কি বললাম বল? আন্তরিক বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য হলো আমদানি ও রপ্তানি করা। ঠিক আছে? তারপর কি লিখেছে? বলবি এক দেশ যখন অন্য দেশ থেকে পণ্য ও সেবা ক্রয় করে, ঠিক আছে? তখন তাকে বলে আমদানি, আমদানি বাণিজ্য। ঠিক আছে তো? আবার নিজের দেশের পণ্য যখন বিদেশে রপ্তানি করা হয় তখন তাকে বলে রপ্তানি। ঠিক আছে? অন্য দেশে বিক্রয় করলে তখন তাকে বলে রপ্তানি বাণিজ্য। ব্যাস হয়ে গেল। আদান-প্রদানের মাধ্যম। তা এবার বল, আন্তর্জাতিক বাণিজ্য করতে গেলে তুই যে আদান-প্রদান করবি, ভাব বিদেশে যখন মাল পাঠাবি, আদান-প্রদান করবি কিসের মাধ্যমে? জেনারেলি কিসের মাধ্যমে হয়? বিদেশে, ধর ইংল্যান্ডে পাঠাবি কিসে? জাহাজ অথবা প্লেন। আর তো উপায় নেই। জাহাজ মানে সমুদ্রপথ, আর প্লেন মানে আকাশপথ। এখানে কি সড়ক পথ বা রেলপথ কিছু থাকবে? জেনারেলি থাকবে না। জেনারেলি থাকবে না। হ্যাঁ, তুই এখন দেখ, তুই এখন যদি বাংলাদেশে পাঠাতে যাস, সেটা হয়তো কাজ হয়ে যাবে, চলে যাবে। মানে লোকাল প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে চলে গেলেও যেতে পারে। সব প্রতিবেশী না, কয়েকটা প্রতিবেশী। তো এখানে কি বলছে? আমাদের দেশে জানিস তো বাংলাদেশে প্রচুর যায়, বড়, বড় ট্রাক যায়, চলে যায় বাংলাদেশে, ট্রাক চলে যায়। জানিস তো বাংলাদেশে প্রচুর ট্রাক যায়। এখান দিয়ে এই যে এখানে যে বর্ডার আছে, বেনাপোল বর্ডার দিয়ে চলে যায়, ডাইরেক্ট চলে যায়। আমি সামনে দেখেছি বেনাপোল বর্ডার থেকে তুলে দিল, ওখান দিয়ে তুলে দিল। তো ওদের থাকে নিশ্চয়ই ওদের এই মানে যদি না থাকে, যদি পারমিশন না থাকে যেতে পারবে না। ঠিক আছে তো? পারমিশন এই মাঝখানে যখন এই ইন্ডিয়া বাংলাদেশ ঝামেলা চলছে তখন যাচ্ছে না, এখন যাওয়া বন্ধ রেখেছে। তো ডাইরেক্ট লরি চলে যায়, ডাইরেক্ট লরি চলে যায়। তো দেখ কি বলছে এখানে, বলছে আন্তরিক বাণিজ্য সাধারণত সমুদ্রপথ বা আকাশপথের মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে, দেখ কি লেখা আছে, প্রতিবেশী রাষ্ট্র হলে স্থলপথেও চলে যেতে পারে, প্রতিবেশী রাষ্ট্র হলে স্থলপথে চলে যেতে পারে। এমনি স্থলপথে যায়, অনেক জায়গায় স্থলপথে যায়। ঠিক আছে তো? আচ্ছা, তাহলে দুটো পয়েন্ট সোজা পয়েন্ট হয়ে গেল। তারপর কি বলছে? প্রকারভেদ। আন্তরিক বাণিজ্য ৩ প্রকারের হতে পারে। এবার তো বললাম। ক প্রকার হতে পারে? এই ইজি, ইজি পয়েন্ট হয়ে গেল। ৩ প্রকার কি, কি? আমদানি বাণিজ্য, রপ্তানি বাণিজ্য আর রপ্তানি বাণিজ্য। ৩ টে পয়েন্ট তো পেয়ে গেলি তুই। তারপর কি বলছে? উৎপাদক ও ভোগকারী
ভিন্ন ভিন্ন দেশে অবস্থান। কি বলেছে? আন্তরিক বাণিজ্যে ক্রেতা ও বিক্রেতার অবস্থান পৃথক পৃথক দেশে হওয়ার ফলে এক দেশের উৎপাদিত পণ্য অন্য দেশের লোকেরা ভোগ করতে পারে। ঠিক আছে তো? বলছে এই ইন্টারন্যাশনাল বিজনেসে বা ইন্টারন্যাশনাল ট্রেডে ক্রেতা ও বিক্রেতার অবস্থান পৃথক পৃথক দেশে। ক্রেতা এক দেশে, বিক্রেতা আরেক দেশে। আজকে আজকে আমার কোনো একটা জিনিস দরকার। আমার একটা ভালো ইলেকট্রনিক গ্যাজেট দরকার। ঠিক আছে? আমি ভারতে থাকি, আমার এর ডিমান্ড আছে। কিন্তু আমার দেশে বেচার মতন কেউ নেই। তাহলে কিনতে হবে কোথায়? বিদেশের থেকে। এখানে তো তাই বলেছে। এখানেও তাই বলেছে। বা ধর বিদেশে যে তৈরি করলো সেই দেশের অত ডিমান্ড নেই। আমার দেশের ডিমান্ড আছে। এখানে এটাই লিখেছে। উৎপাদক ও ভোগকারী। উৎপাদক মানে কি? যে ম্যানুফ্যাকচার করবে আর ভোগকারী মানে যে কনজিউম করবে। ভিন্ন দেশে অবস্থান। মানে বুঝতে পেরেছিস তো এটা? মানে বুঝতে পেরেছিস তো? আমি তোকে বলছি একটা কথা, খেলার উদাহরণ দিয়ে বলতে পারি যে ক্রিকেট খেলা হয়, ক্রিকেটের ব্যাট লাগে, ব্যাট। ক্রিকেট খেলতে ভালো ব্যাট লাগে, দামি দামি ব্যাট লাগে যা, ঠিক আছে তো? এবার এই ভালো ব্যাট তৈরি হয় যে বড় বড় প্লেয়াররা খেলে না, ভালো ব্যাট তৈরি হয় আমাদের দেশে। কাশ্মীরের ওখানে ভালো ব্যাট পাওয়া যায়। কাশ্মীরে একটা কাঠ আছে, ওই কাঠ দিয়ে ওখানে একটা গাছের কাঠ আছে, ওই তৈরি করা হয়। বা ধর একটু কম দামে পাওয়া যাবে এখান থেকে, ঠিক আছে? এই বাংলাদেশের ওখানে যারা খেলে তারা এখান থেকে ব্যাট নেয়, অনেক দেশ নেয়। আবার কি আছে, অনেকে না ইংল্যান্ডের থেকে ব্যাটটা নিয়ে আসে। ইংল্যান্ডেও পাওয়া যায়। ওই ব্যাটের দামটা আরো বেশি ওই গাছের কাঠে। এরকম ডিপেন্ড করে, বুঝতে পারলি তো? তার মানে বুঝতে পারছিস তো? তার মানে কি আমার দেশে যে তৈরি হচ্ছে এই এই গাছের কাঠটা থেকে যে ব্যাটটা তৈরি হয়েছে, অন্যান্য দেশ তো ডিমান্ড করছে। বা ধর ইংল্যান্ডে তৈরি হচ্ছে, ডিমান্ড করছে, মানে ওই কাঠটা স্পেশাল। বলছে এই ব্যাটে খেললে খেলাটা খুব মানে ভালো হয়। ওই ব্যাটগুলো ভালো। মানে বড়, বড় প্লেয়াররা ওই গাছের কাঠের, ওই যে ওই গাছের কাঠ আছে, ওই কাঠ দিয়ে ব্যাট তৈরি হয়, ওই ব্যাটটাকে প্রেফার করে। বুঝতে পারলি তো? তো বলছে এটাই বলেছে। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। পৃথিবীর সমস্ত দেশেই আন্তরিক বাণিজ্য রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। পৃথিবীর সমস্ত দেশেই, আজকে ধর আমার দেশে যে ইন্টারন্যাশনাল বিজনেস হবে কে কন্ট্রোল করে? কন্ট্রোল করবে কি? আমার দেশের সরকার। আমাদের সরকার থেকে রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। আন্তরিক বাণিজ্যের গতি প্রকৃতি, পণ্যদ্রব্য আমদানি বা রপ্তানি নিয়ন্ত্রণ, ঠিক আছে? কতটা আমদানি করব, কতটা রপ্তানি করব সেটা কন্ট্রোল করে কি? আমাদের সরকার। ধর এমন হলো আমাদের দেশে কোনো একটা জিনিস তৈরি হলো, যা তৈরি হলো সব বিদেশে ফেলে দিল। তারপর দেশের লোক তো না খেয়ে মরবে। ওটাও করতে হবে, ওটা সরকার কন্ট্রোল করে। যে আমি এতটাই বিদেশে রপ্তানি করব, তার বেশি করব না। কারণ দেশের লোককেও দিতে হবে। ধর আমাদের যা ধান তৈরি হলো, সব পুরো বিদেশে পাঠিয়ে দিল। তাহলে লোক খাবে কে? লোক খাবে কে? এটাও দেখতে হবে। তাই এগুলো সরকার কন্ট্রোল করে এগুলো। নীতি গ্রহণ সহ নানা নিয়ম নীতি পরিচালনা করে রাষ্ট্র। অনেক পয়েন্ট আছে এখানে। ঠিক আছে তো? এবার দেখ কি হলো যোগাযোগ ব্যবস্থা। আন্তরিক বাণিজ্যে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সরাসরি যোগাযোগ সম্ভব হয় না। তাহলে ইন্টারন্যাশনাল বিজনেস হলে না, আচ্ছা ক্রেতা ও বিক্রেতার সরাসরি যোগাযোগ হবে? না চীনে কেউ একজন তৈরি করেছে। আর আমি এখানে বসে দরকার। তা ডাইরেক্ট তো যোগাযোগ করতে পারবি না। আমার আমার কোনো একটা জিনিস দরকার, চীন থেকে ডাইরেক্ট কিনতে পারবো? আমি অনলাইনে চীন থেকে কিনতে পারবো? ভায়া থাকতে হবে, ঠিক আছে তো? তাই বলছি ক্রেতা ও বিক্রেতার মধ্যে সরাসরি যোগাযোগ সম্ভব হয় না। আমাদের দেশে যারা সেলার থাকে তারা কিন্তু বিদেশ থেকে কেনে। এবার মাঝখানে মিডলম্যান কে থাকে? গভর্নমেন্ট। গভর্নমেন্ট অ্যাকচুয়ালি কেনে। ঠিক আছে? গভর্নমেন্ট কেনে গিয়ে আমার দেশ থেকে কিছুদিন আগে চাল, বাংলাদেশ সরকার কিনলো চাল, ডিম কিনলো, কিনে ওদের দেশের যারা বিজনেসম্যান তাদেরকে দিল। বুঝতে পারছিস ব্যাপারটা? ব্যাংক ও বীমার প্রয়োজনীয়তা। আন্তরিক বাণিজ্যে ব্যাংক ও বীমার সাহায্য একান্ত প্রয়োজন। কারণ আন্তরিক বাণিজ্যে মুদ্রার বিনিময় হার সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সাহায্য অনুমোদন প্রয়োজন। ভাব, তুই বিদেশ থেকে যখন কোনো কিছু কিনতে হবে, বা ইউএস থেকে কোনো কিছু কিনলে কি লিখতে হবে? খোঁজ দিতে হবে। মার্কিন ডলার দিতে হবে। তা মার্কিন ডলার তুই কোথা থেকে পাবি? ব্যাংক থেকে পাবি, ফরেক্স থেকে পাবি। ঠিক আছে তো? তাই বলছে ব্যাংক ও বীমার প্রয়োজন অবশ্যই। ঝুঁকি। আন্তরিক বাণিজ্যে মুদ্রা বিনিময় হার পরিবর্তনজনিত ঝুঁকি খুব বেশি। তাছাড়া প্রচুর মূলধন বিনিয়োগের ঝুঁকি আছে। এই সমস্ত এক্সট্রা পয়েন্ট আছে, তুই দেখতে পারিস। মেইনলি ৫ টা পয়েন্ট আমি পড়ে দিয়েছি। সময় সাপেক্ষ। আন্তরিক বাণিজ্য রূপায়ণে জটিল নিয়মকানুন পালন করতে হয়। ফলে আমদানি রপ্তানি বাণিজ্য সংগঠিত হতে অনেক সময় লাগে। তো এই পয়েন্ট গুলো বলেছে। মোট কথা তুই এখান থেকে কটা পয়েন্ট পড়বি? তোর পরীক্ষায় ২ নম্বর বা ৩ নম্বর আসতে পারে। ঠিক আছে তো? যাই আসুক, তুই ৫ টা পয়েন্ট ভালো করে পড়ে রাখলেই এনাফ। এমন ৫ টা পয়েন্ট পড়বি যেন তুই পুরো ভালো করে মাথায় রাখতে পারিস। এমন ৫ টা পয়েন্ট পড়বি যেন মাথায় রাখতে পারিস। এখানে অনেক পয়েন্ট আছে, সব পয়েন্ট পড়ে
আমি সময় নষ্ট করলাম। আমি কটা পয়েন্ট বললাম? প্রথম ৫ টা তো পুরো পড়ে দিলাম। ঠিক আছে তো? তারপর ৭ নম্বর পয়েন্টটা পড়লাম, ৮ নম্বর পয়েন্টটা পড়লাম, ৯ নম্বর পয়েন্ট পড়লাম, ১০ নম্বর পয়েন্ট পড়লাম। আরো পয়েন্ট আছে, প্রচুর পয়েন্ট আছে। আচ্ছা, এরপরে কি কোশ্চেন আছে দেখ। এবার পার্থক্য চলে আসি। আছে তো অনেক কোশ্চেন, কয়েকটা সিলেক্টেড কোশ্চেন গুলো পড়ে দিচ্ছি আমি। বুঝতে পারলি তো? সিলেক্টেড কিছু কোশ্চেন পড়ছি। তাই তো? আভ্যন্তরীণ বাণিজ্যের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের পার্থক্য, তাই তো? আচ্ছা দেখ, কোশ্চেনটা পড়ছি। ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখ, বারবার বলছি এই চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম কত নাম্বার আসছে? ৩ নাম্বার। তো ৩ টে পয়েন্ট তোকে পড়তেই হবে। ৩ টে পয়েন্ট বল, না পড়েই বল। পড়তে হবে না, না পড়েই বল। আগের চ্যাপ্টারে কি বলেছিলাম? আভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে? যখন ব্যবসা বাণিজ্য দেশের মধ্যেই সংগঠিত হয় তাকে আভ্যন্তরীণ বাণিজ্য বলে। আন্তরিক বাণিজ্য কাকে বলে? যখন ব্যবসা বাণিজ্য দেশের সীমানা অতিক্রম করে যখন বিদেশের সঙ্গে সংগঠিত হয় তাকে আন্তরিক বাণিজ্য বলে। ঠিক আছে? তাহলে এখানে লিখেছে যে কারবারের কার্যকলাপ দেশের ভৌগোলিক সীমানার উপর সীমাবদ্ধ থাকে তাকে আভ্যন্তরীণ বাণিজ্য বলে। যে কারবারের কার্যকলাপ কোনো দেশের নির্দিষ্ট ভৌগোলিক সীমানা ছাড়িয়ে অন্য দেশের মধ্যে প্রসারিত হয় তখন তাকে আন্তরিক বাণিজ্য বলে। দেখ, সবসময় কে বলে দেখবি ১ নম্বর আগে থেকে দিয়ে দেবে। ২ নম্বর পয়েন্ট পরিধি। তুই নিজেও দেখ, একবার তুই সেই পয়েন্টটা পড়ে তুই ভিতরে লেখা লিখতে পারবি। তুই যেকোনো একটা পয়েন্ট বল, তুই বল স্যার ২ নম্বরটা বাদ দিন, ৩ নম্বরটা বল। মুদ্রা, কারেন্সি। দেশের মধ্যে বাণিজ্য হতে গেলে কি কারেন্সি চলে? দেশীয় কারেন্সি। আর বিদেশের মধ্যে কি দেশীয় কারেন্সি চলবে? তা বলছে এই বাণিজ্য দেশীয় মুদ্রায় চলে, এই এটা বলছি। তা দুটো পয়েন্টে হয়ে গেল। ৩ নম্বর পয়েন্ট, যেকোনো একটা পয়েন্ট দেখ, সেখান থেকে তুই এনালাইসিস করতে পারবি। আচ্ছা, কারবারের প্রকৃতি। আচ্ছা বল, আমি এমনি গল্পটা বলি থাক। দেশের মধ্যে বাণিজ্য হতে গেলে, দেশের মধ্যে বাণিজ্য হয় মানে আভ্যন্তরীণ বাণিজ্যের কথা বলছি। এটা খুচরো পাইকারি দুটোই হতে পারে, হ্যাঁ কি না ভাব দেখি? দেশের মধ্যে যখন বাণিজ্য হবে, পাইকারি হতে পারে। যে মহাজনদের থেকে অনেক একসাথে অনেক মাল কিনবো, খুচরো ব্যবসাও তো হতে পারে দেশের মধ্যে। কিন্তু বিদেশ থেকে হলে তুই খুচরো মাল নিতে পারবি? লটে মাল নিতে হবে না, পাইকারি। তাহলে কি বলতে পারলি? কোনটাই বাণিজ্যে খুচরো পাইকারি দুটোই হতে পারে, কিন্তু আন্তরিক বাণিজ্যে শুধুমাত্র পাইকারি হবে। দেখ, এই পয়েন্টটা লিখেছি, কারবার প্রকৃতিতে এই পয়েন্টটা লিখেছি, দেখেছিস তো? ৩ টে পয়েন্টটা কি সুন্দরভাবে হয়ে গেল। তারপর দেখ ব্যাংকের সাহায্য, তুই নিজে ভাব, এদিক তাকা, ব্যাংকের সাহায্য। আভ্যন্তরীণ বাণিজ্যে ব্যাংকের সাহায্য ছাড়া আভ্যন্তরীণ বাণিজ্য চলতে পারে কি পারে না? বল দেখি, ভাব দেখি প্রভাব। দেশের মধ্যে যে ব্যবসা বাণিজ্য হবে ব্যাংকের সাহায্য ছাড়া চলতে পারে কি পারে না? বল। ভাব, ইমাজিন কর তুই আজকে তোর দেশের মধ্যে ব্যবসা করছিস। তুই আজকে ধর, আজকে তুই থাকিস কোথায়? ধর দমদমে থাকিস। তুই তো বর্ধমান থেকে কিছু সাপোজ কিছু কিনবি। তুই ব্যাংকের সাহায্য ছাড়াও মাল কিনতে পারবি, হ্যাঁ কি না? হ্যাঁ, পারবো। কিন্তু বিদেশ থেকে মাল কিনবি, ব্যাংকের সাহায্য ছাড়া কিনতে পারবি? না। বুঝতে পারলি ব্যাপারটা? কিছু মুখস্থ করতে হয়, জাস্ট লজিকটা বলছে। বোঝা গেল কি বোঝা গেল? দেখো, তাই লিখেছি ব্যাংকের সাহায্য ছাড়াও এই জাতীয় ব্যবসা চলতে পারে। কিন্তু এই জাতীয় ব্যবসাতে ব্যাংকের সাহায্য অপরিহার্য। হ্যাঁ, তুই বলতে পারিস আমার দেশের মধ্যে বাণিজ্য হলেও ব্যাংকের সাহায্য দরকার। কিন্তু এমন কোনো জিনিস নয় যে ব্যাংকের সাহায্য ছাড়াও তো কিনতে পারি। আমি একটা থেকে করে টাকা বা বস্তা করে টাকা নিয়ে চলে গেলাম। টাকা নিয়ে চলে আসলাম। ব্যাংকের সাহায্য ছাড়াও তো হয়ে যাবে। ব্যাংকের সাহায্য ছাড়াও হয়। ঠিক আছে? আইন। দেখ, আইনটা কি বলেছে? দেশের মধ্যে বাণিজ্য করতে গেলে সংশ্লিষ্ট মানে আজকে যদি আমার দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য করি, দেশের আইন মানতে হবে। আমার দেশের আইন মানতে হবে। কিন্তু আদিম-বাণিজ্য করলে শুধু আমার দেশের আইন মানলে চলবে? ওই সংশ্লিষ্ট দেশগুলোর আইন মানতে হবে। যেই দেশের সঙ্গে বাণিজ্য করব সেই দেশের আইন মানতে হবে। ঠিক আছে তো? বুঝতে পারছিস তো ব্যাপারটা? আচ্ছা, বল, আমি যদি বিদেশ থেকে, আমি আগের চ্যাপ্টারে পড়াইছিলাম, আমি যদি বিদেশ থেকে মাল নিয়ে, তুই ভাব বিদেশ থেকে কোনো একটা জিনিস কিনে নিয়ে আসলি। তোকে কি কিছু দিতে হবে? মানে সরকারকে কিছু দিতে হবে? কি দিতে হয়? শুল্ক দিতে হয়। কি শুল্ক বলে এটাকে?
আমদানি শুল্ক, ইম্পোর্ট ডিউটি, ইম্পোর্ট এক্সপোর্ট ডিউটি। ইংলিশে বলা হয় ইম্পোর্ট ডিউটি, এক্সপোর্ট ডিউটি। তুই মনে কর একটু চিন্তা ভাবনা কর, দুবাইতে ঘুরতে গেছিস, দুবাই থেকে একটা আইফোন তুলে নিয়ে চলে এসেছিস। তুলে নিয়ে চলে এসেছিস। যখনই তুই যখনই তুই এয়ারপোর্টে নামবি না, তখন কাস্টম ধরবে। কাস্টম ধরবে আগে। ঢুকতেই দেবে না ফোন নিয়ে। ঢুকতেই দেবে না তোকে। বুঝতে পারলি তো? তোকে ডিউটি দিতে হবে। ইম্পোর্ট ডিউটি। ইম্পোর্ট ডিউটি, তুই যখন বিদেশ থেকে মাল নিয়ে আসবি ইম্পোর্ট ডিউটি, আর যখন বিদেশে মাল পাঠাবি এক্সপোর্ট ডিউটি দিতে হবে। তাহলে কি বুঝতে পারলি? ইন্টারন্যাশনাল বিজনেস হলে কি লাগে? ইম্পোর্ট এক্সপোর্ট লাগে। ইম্পোর্ট ডিউটি, এক্সপোর্ট ডিউটি লাগে। আর দেশের মধ্যে হলে ট্যাক্স দিতে হবে। দেশের মধ্যে হলে কি হবে স্যার? জিএসটি দিতে হবে। ভাবুন এখানে কি লিখেছে? বলছে এই জাতীয় ব্যবসাতে অন্তঃশুল্ক এবং বিক্রয় কর দিতে হয়। বিক্রয় কর মানে সেলস ট্যাক্স মানে জিএসটি। এই কিছু, কিছু এই যে এখন আমরা যে কটা কোশ্চেন পড়লাম, মানে মোটামুটি একটা কনসেপচুয়ালি তুই না, মানে আমি বলছি এই যে কথাগুলো শুনলি, পয়েন্ট গুলো মাথায় থাকে, তুই লিখতে পারবি আর কি। লেখা যাবে। এই চ্যাপ্টার, আগের চ্যাপ্টার তো ভেরি ভেরি সিম্পল চ্যাপ্টার। লাস্ট দুটো চ্যাপ্টার ভেরি ভেরি সিম্পল চ্যাপ্টার। একবার রিডিং মারলেই লেখা যাবে। এতটাই সোজা চ্যাপ্টার এটা। তাই গল্পগুলো পড়ে দেখ। আচ্ছা, রিস্ক, তুই ভাব, একটু ইমাজিন কর রিস্ক। আমি আমি হেল্প করছি। রিস্ক বলতে মুদ্রা, কারেন্সি। তুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য করবি, এই এমন হবে নাকি যে টাকা পয়সা মানে রিস্ক। দেখ আমি ব্যাপারটা বুঝাই। যেমন ধর এই যে আমরা ইউটিউবে ভিডিও করি, ডলার। আমরা যে মানে যখন টাকাটা ঢোকে আমাদের, আমাদের ডলার ঢোকে, ডলার। ডলারটা কারেন্সিতে কনভার্ট হয়ে যায়। বুঝতে পারলি না কি বললাম? মানে একটা ঝুঁকি থাকে। একটা ঝুঁকি থাকে। ধর সাপোজ ধর, ধর এখন $1 ৳৮৮ চলছে। কখনো ৳৯০ হয়ে যেতে পারে, কখনো ৳৮০ হয়ে যেতে পারে, কখনো ৳৭০ হয়ে যেতে পারে। একটা বিভিন্ন আপ ডাউন হচ্ছে না টাকাটা? $১ মূল্য কখনো আপ ডাউন হচ্ছে না? এখন ৮৮ চলছে, আগে ৮২ ছিল, হুট করে ৯০ হয়ে যেতে পারে, আপ ডাউন হচ্ছে না? কিন্তু টাকার কি এরকম আপ ডাউন হবে? বুঝতে পারছিস তো ব্যাপারটা? বুঝতে পারছিস কি বুঝতে পারলি না ব্যাপারটা বল? তো এখানে বলছে ঝুঁকিটা কি? এই জাতীয় ব্যবসাতে বিদেশি মুদ্রার বিনিময় হার পরিবর্তনের কোনো ঝুঁকি থাকে না। কিন্তু এখানে আন্তর্জাতিক ব্যবসায় বিদেশি মুদ্রার বিনিময় আর পরিবর্তনের ঝুঁকি নিতে হবে। আর কি ছিল? পরিধি। আভ্যন্তরীণ বাণিজ্যের পরিধি কোথায়? মানে বল না, বল, বল পরিধি। মানে তুই আভ্যন্তরীণ বাণিজ্য কোথাকার মধ্যে করতে হবে? মানে মেক্সিমাম কতটা জায়গার মধ্যে করতে হবে আভ্যন্তরীণ বাণিজ্য? দেশের মধ্যে। আর আন্তরিক বাণিজ্য দেশের সীমানা অতিক্রম করে বিদেশে। লিখেছে এই জাতীয় বাণিজ্যের পরিধি দেশের সীমারেখা অতিক্রম করে বিভিন্ন দেশে প্রসারিত। দেখ, তোর পরীক্ষায় তোকে মেক্সিমাম ৩ টে পয়েন্ট লিখতে হবে। তো কটা পয়েন্ট বললাম? ৮ টা পয়েন্টই তোকে বললাম, ৮ খানা পয়েন্ট। এই যে যেই স্কুলেই পড়িস না কেন, এই যে এখনো পর্যন্ত যে কটা কোশ্চেন বললাম এর মধ্যে একটা কোশ্চেন পাবি। এখনো পর্যন্ত একটা কোশ্চেন পাবিই পাবি। এরপরে কি আছে দেখ, বিভিন্ন শ্রেণীর আমদানিকারী। দেখ তারপর ৯ এর দাগের কোশ্চেন এটাও ছিল। বিভিন্ন শ্রেণীর আমদানিকারী মানে ডিফারেন্ট টাইপস অফ ইম্পোর্টার। বিভিন্ন ধরনের আমদানিকারী হয়। কি, কি আমদানিকারী হয় দেখ। একটা হচ্ছে ব্যবসায়িক আমদানিকারী, একটা হচ্ছে উৎপাদক আমদানিকারী, ঠিক আছে? পয়েন্টগুলো দেখে নে। একটা হচ্ছে সরকারি আমদানিকারী প্রতিষ্ঠান। তো আমি বলছি, তাহলে কি বললাম? আমি তোকে কি বললাম বল? বিভিন্ন শ্রেণীর আমদানিকারী হয়। মানে বিদেশ থেকে যখন আমরা মাল নিয়ে আসি না, তো কারা মাল নিয়ে আসে বিদেশ থেকে? আমদানিকারীরা। আজকে ধর আমি মানে আজকে ধর আমি ব্যবসা করছি। তা বিদেশ থেকে তো আমাকে মাল কিনে নিয়ে আসতে হবে। অ্যাকচুয়ালি বিদেশ থেকে যখন মাল যারা কেনে তাদেরকে ইম্পোর্টার বলে। ইম্পোর্টার মানে আমদানিকারী। তা বিদেশ থেকে যে আমদানি করা হয় মাল, সেই আমদানিকারী রকমের হয়? ৩ রকমের আমদানিকারী হয়। ৩ রকমের। কে, কে আমদানি করতে পারে? মার্চেন্ট ইম্পোর্টার মানে ব্যবসায়িক আমদানিকারী। ঠিক আছে তো? উৎপাদক আমদানিকারী, আর হচ্ছে সরকার আমদানিকারী। মানে বিদেশ থেকে ৩ জন লোক কেনে। তাহলে দেখ কি বলেছে এখানে? বলছে নিজের দেশের চাহিদা মেটানোর জন্য যখন বিদেশ থেকে পণ্য সামগ্রী সংগ্রহ করা হয় তখন তাকে আমদানি বলে। তাহলে আমদানি কাকে বলে? আমার যা চাহিদা আছে সেই চাহিদা আমার দেশ মেটাতে ব্যর্থ। আমার চাহিদা আমার দেশ মেটাতে ব্যর্থ, তখন আমাকে বিদেশ থেকে নিয়ে আসতে হবে। এটাকে কি বলে? এটাকে তো আমদানি বলে। কোনো ব্যক্তি ইচ্ছা করলেই কোনো পণ্য বিদেশ থেকে আমদানি করতে পারে না। আজকে আমার ইচ্ছা করলেও বিদেশ থেকে ওই জিনিসটা লাগবে, আমি আনতেই পারবো না। মানে কিছু করার নেই, আনতে পারবো না। ঠিক আছে? আজকে ধর আমি তোকে একটা উদাহরণ বলি। বাংলাদেশের মতো একটা দেশ। ওর ধর খুব ডিমান্ড, আমার দেশের এই জিনিসটা নিতে চায়। আমার দেশের সরকার যদি বলে আমি দেব না,
ও ১,০০০ টাকা দিলেও পাবেই না। কি বললাম বুঝতে পারলি? ডিপেন্ড তো করে দেশের সরকারের উপর। ঠিক আছে তো? এটা হচ্ছে সরকারের একটা বিজনেস পলিসি, মানে কি বলবো, ফরেন পলিসির উপর। আজ যদি আমার দেশের সরকার, যেমন ওদের দেশে যে সমস্ত লোক আছে না, ওরা আমাদের দেশ থেকে যেমন দেখবি এই যে স্পেয়ার থেকে ওরা সব জিনিসপত্র জামাকাপড় কিনে নিয়ে চলে যায়। ওরা বিদেশে, বাংলাদেশে যারা থাকে ওরা কিন্তু সব আমাদের দেশে, আমি কেন উদাহরণ দিই, বাংলাদেশের উদাহরণটা কেন দিচ্ছি? কাছাকাছি বুঝতে সুবিধা হয়। কারণ অনেকেই ডিমান্ড থাকে। অনেকেই জানে এটা বাংলাদেশ, এটা বুঝতে পারবে। অনেকে ট্রিটমেন্ট করাতে আমাদের দেশে আসে। তা আমাদের দেশের সরকার যদি বন্ধ বলে দেয়, না আমি ট্রিটমেন্ট করতে দেব না। তো করতে পারবে না। কিন্তু আইনগত বলি, প্র্যাকটিক্যাল কথা বলি, আমার সরকার করবে না এটা। এটা করলে আমাদের দেশের ইনকাম অনেক নষ্ট হয়ে যাবে। অনেক ইনকাম চলে যাবে। যদি বাংলাদেশের লোকরা যদি আমাদের দেশে না আসে, আমাদের দেশে ইনকাম অনেক বন্ধ হয়ে যাবে। কারণ আমাদের দেশের বিজনেসটা চলছে কিন্তু ওদের দেশে, ওদের দেশে প্রচুর আসে। ঠিক আছে তো? তো এটা একটা ম্যাটার করে। খুব একটা বন্ধ করে না। সরকার দেখে সমস্ত পলিসির উপর ফলো করে। সমস্ত পলিসির উপর ফলো করে। তো এইগুলো দেখে যে না, অ্যাকচুয়ালি প্রচুর টাকা ওদের দেশ থেকে আমাদের দেশে আসে। তাই বলছি, যেটা বলছিলাম, তো ওদের দেশে ধর কোনো ধর সাপোজ ধর ওরা ভাত খেতে ভালোবাসে। এবার ধর চাল যদি আমার দেশ থেকে প্রচুর চাল যায় ওদের কাছে। যদি চাল না যায়, এই যে আমি কিছুক্ষণ আগে মানে জাস্ট ইউটিউবে একটা খবর দেখছিলাম। তো খবরে বলছে যে নাকি, মানে ওদের দেশে কত টাকা দাম, চালের দাম কত হয়ে গেছে। আমার দেশ যদি চাল না দেয়, কত টাকা দিয়ে চাল কিনতে হবে। প্রচুর টাকা দিয়ে, আমাদের এখানে ৳৬০ ৳৭০ ওরা ৳২০০-৩০০ চাল কিনতে, আমাদের যদি চাল না দেয়। তাহলে ওদের দেশের জনগণের জন্য খুব ক্ষতিকর জিনিস এটা। ঠিক আছে তো? তো এইগুলো কি বলছে? তাই বলছি যে কোন ব্যক্তি ইচ্ছা করলেই কিন্তু কোন পণ্য বিদেশ থেকে আমদানি করতে পারে না। এজন্য তাকে আমদানিকারীর উপর নির্ভর করতে হয়। যারা বিদেশ থেকে পণ্যদ্রব্য আমদানি করে তাকে আমদানিকারী বলে। তাহলে বিদেশ থেকে যারা পণ্য নিয়ে আসে তাদেরকে বলে আমদানিকারী। ঠিক আছে তো? এই যে আমাদের দেশে যারা বড়, বড় বিজনেসম্যান আছে না? মানে যারা ব্যবসা করে, ছোটখাটো ব্যবসা করে, ওরা কার থেকে মাল কেনে? ওরা কিন্তু আমদানিকারীর কাছ থেকেই মাল কেনে। বোঝ ব্যাপারটা। কোন একটা ধর এই যে ইলেকট্রনিক, এই যে চারদিনে বড়, বড় দোকান আছে। তো ওই দোকানদাররা তো কেনে না। ইম্পোর্টাররা কেনে। ওই ইম্পোর্টারদের থেকেই কিন্তু ওরা নেয়। ঠিক আছে তো? তাহলে বলছে ১ম টা যে মার্চেন্ট ইম্পোর্টার। ব্যক্তি বিশেষের প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে দেশের মধ্যে অনেক আমদানিকারক সংস্থা গড়ে ওঠে। ঠিক আছে তো? আমি আগে উদাহরণ বলি যাতে তোর বুঝতে সুবিধা হয় আমদানিকারক সংস্থা কোনগুলো। দেখ নিচের দিকে আয়। এই দেখ এখানে কি বলেছে? ব্যবসায়িক ফাইবার অ্যান্ড ফেব্রিক্স মুম্বাই, হারম্যান সেলস ইউনিয়ন আমদানিকারী। ঠিক আছে? মানে এরা হচ্ছে একটা সংস্থা যারা বিদেশ থেকে প্রচুর মাল কেনে। যারা বিদেশ থেকে, বলছে ব্যক্তি বিশেষের প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে আমাদের দেশের যে জনগণ, এদের কিছু প্রয়োজন আছে, ডিমান্ড আছে, এদের দিকে লক্ষ্য রেখে দেশের মধ্যে অনেক আমদানিকারী সংস্থা গড়ে উঠেছে। তাদের কাজ হলো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রয়োজনীয় পণ্যের ফরমায়েশ সংগ্রহ করা। ফরমায়েশ মানে বুঝিস? ফরমায়েশ মানে কি? ফরমায়েশ মানে কি বলতে পারলি? অর্ডার। ফরমায়েশ মানে অর্ডার। অর্ডার কালেক্ট করা এবং বিদেশ থেকে তা আমদানি করা এবং ফরমায়েশ দাতাদের সরবরাহ করা যে আমি আমি আমার এই যে এই অর্ডারটা আছে, আমি এই অর্ডারটা তোমাকে সাপ্লাই করলাম, সরবরাহ করলাম। ঠিক আছে তো? এছাড়া এরা বিদেশ থেকে পণ্য কিনে দেশে বিক্রি করে। তাহলে কি করবে এরা? বিদেশ থেকে কিনে বিক্রি করবে। ফলে আমদানির মাধ্যমে ব্যবসায়িক আমদানিকারী সংস্থা মুনাফা অর্জন করে। এদের তার মানে কি হলো? এটা একটা প্রতিষ্ঠান। এই ব্যবসায়িক আমদানিকারী কি? এটা একটা প্রতিষ্ঠান। ওরা দেখবে আমাদের দেশের যত ভোক্তা, ক্রেতা সাধারণ জনগণ, এদের কি চাহিদা আছে। এদের চাহিদা বুঝে ওরা বিদেশ থেকে মানে এদের থেকে অর্ডারটা নিয়ে বিদেশে এই অর্ডারটা সাপ্লাই করে দেবে। ওদের থেকে মাল নেবে। মাল নিয়ে ওরা যে দামে মাল কিনবে, এদেরকে নিশ্চয়ই যেই দামে কিনবে সেই দামে দেবে, নয়তো কিছু লাভ করবে। ঠিক আছে তো? এদের এক কথায় ব্যবসায়িক ফাইবার অ্যান্ড ফেব্রিক্স মুম্বাই, হারবান সেলস ইউনিয়ন আমদানিকারী বা পরোক্ষ আমদানিকারীও বলা হয়। যেমন মুম্বাই মেটাল বক্স ইন্ডিয়া লিমিটেড। এরা যে সমস্ত কাজ করে সেই অনুযায়ী এই ব্যবসায়িক আমদানিকারী ২ রকমের হয়। একটা ইম্পোর্ট এজেন্ট, একটা ইম্পোর্ট মার্চেন্ট। অর্থাৎ একজন আমদানি প্রতিনিধি আর একটা বণিক আমদানিকারী। ঠিক আছে? তো এখানে কি বলছে? আমদানি প্রতিনিধিদের অন্যতম প্রধান কাজ হলো জাহাজে পণ্য বোঝাই করা। আমদানি প্রতিনিধি কি করে? জাহাজে পণ্যটা বোঝাই করা, মানে লোড করে। জাহাজে মালটা লোড করে, বোঝাই করা। মালটা লোড করছে। জাহাজ থেকে পণ্যটা খালাস করবে। খালাসকে ইংরেজিতে কি বলে জানিস তো? ইংলিশটায় ভাবলে খুব সুবিধা হবে। জাহাজে পণ্য লোড করা, মানে জাহাজে পণ্যটা তুললো, বোঝাই করা।
আর জাহাজ থেকে পণ্যটা খালাস করা মানে বন্দরে আসলে পণ্যটাকে গুডসটাকে আনলোড করে, ইংলিশে বলা হয় আনলোড। আনলোড করা মানে পণ্য খালাস করা। লোড আনলোড, বুঝতে পারলি তো? মানে মোট কথা জাহাজে পাতি কথা, গাড়িতে মাল তুললাম, গাড়ি থেকে মাল নামালাম। ঠিক আছে? বীমা এবং শুল্ক সংক্রান্ত আনুষ্ঠানিক নিয়মকানুন পালন করা। ঠিক আছে? পারিশ্রমিক হিসেবে তারা কমিশন পায়, তারা যে সমস্ত কাজ করে তার জন্য কমিশন পায়। অবশ্য আমদানি বাণিজ্যের কোনো ঝুঁকি এরা বহন করেন না। ওদের কাজটা এইটুকুই। এটা হচ্ছে আমদানি প্রতিনিধি। আর বণিক আমদানিকারী কারা? যে সমস্ত আমদানিকারী প্রতিষ্ঠান বিদেশ থেকে পণ্য সামগ্রী আমদানি করে, দেশের উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ভোগকারীদের নিকট বিক্রি করে, তাদেরকে বণিক আমদানিকারী বলে। আমদানি বাণিজ্যের যাবতীয় ঝুঁকি এরা বহন করে। দুটো জিনিসের পয়েন্টের মানে বোঝ। দুটো জিনিসের পয়েন্টের মানে বোঝ। এজেন্ট কারা? মাল তুলবে, মাল খালাস করবে। এটা হচ্ছে ওদের কাজ। আর এই বণিক আমদানিকারী কারা? বিদেশ থেকে মাল কিনে এনে যাদের দরকার তাদেরকে মাল দেবে। এদেরকে ঝুঁকি নিতে হবে। এদেরকে ঝুঁকি নিতে হবে, বুঝতে পারলি তো? তো এইটা তোকে বলেছে। মানে যে সমস্ত অর্গানাইজার, যে সমস্ত প্রতিষ্ঠান আছে তারা বিদেশ থেকে মাল নিয়ে আসবে। মাল নিয়ে এসে আমাদের দেশে যে সমস্ত কাস্টমার বল, কনজিউমার বল বা দোকানদার বল এদেরকে সাপ্লাই করতে হবে। এরা হচ্ছে বণিক আমদানিকারী। এটা আমি ইম্পোর্টেন্ট এর তালিকায় ফেলিনি। এই পয়েন্টটা, পার্টিকুলার পয়েন্ট এটা বোঝালাম। এটা আমি ইম্পোর্টেন্ট তালিকায় ফেলিনি। ইম্পোর্টেন্ট কোনটা? এই দুটো কোশ্চেন কিন্তু পরে ২ আর ৩ মারাত্মক ইম্পোর্টেন্ট। এখানে দিতে পারে পরীক্ষায়। শর্ট নোটস দিতে পারে। তোকে বলতে পারে যে উৎপাদক আমদানিকারী বলতে তুমি কি বোঝো? ঠিক আছে? তোকে বলতে পারে সরকারি আমদানিকারী প্রতিষ্ঠান বলতে কি বোঝো? কোনো না কোনো এরকমভাবে দিতে পারে। ঠিক আছে? এই কোশ্চেনটা দিতে পারে। তো যেটা আমি মানে যেইগুলো বলছি যে ইম্পোর্টেন্ট, পাশে না একটা স্টার মেরে রাখ। এগুলো ভালো করে পড়বে। ঠিক আছে তো? আর এটা কার আন্ডারে পড়লি সেটা পড়ে রাখবি। ঠিক আছে তো? ধর এখানে কোশ্চেনটা কি ছিল? এখানে কোশ্চেনটা বলছে বিভিন্ন শ্রেণীর আমদানিকারী লেখো। এবার লিখতে পারি যে আ উৎপাদক আমদানিকারী বলতে তুমি কি বোঝো? আর কি বললাম? সরকারি আমদানিকারী প্রতিষ্ঠান বলতে কি বোঝো? এরকমভাবে তোকে কোশ্চেন দিতে পারে। যেমন একটা বা এটা যদি না দিয়ে দেয় এরকম কোশ্চেন দিল এটা বলতে কি বোঝো? আর যদি বলছে এটার পার্থক্য লিখুন। এই দুটোই লিখে দিবি। দুটোই কাকে লিখে দিবি পার্থক্য হয়ে যাবে। বই তো পার্থক্য লেখা নেই আলাদা করে। আর পার্থক্য তুই নিজেও বুঝতে পারবি যদি একটু কনসেপ্টটা ক্লিয়ার করিস। তো উৎপাদক আমদানিকারী কারা? যদি কোনো উৎপাদনকারী ব্যক্তি, আচ্ছা উৎপাদনকারী ব্যক্তি মানে বল, উৎপাদনকারী ব্যক্তি মানে কি? স্যার যে সমস্ত ব্যক্তি উৎপাদন করে, ম্যানুফ্যাকচার করে। যদি কোনো উৎপাদনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজের প্রয়োজনে বিদেশ থেকে মানে বিদেশি রপ্তানিকারীর কাছে সরাসরি ফরমায়েশ পেশ করে কাঁচামাল, যন্ত্রপাতি, যন্ত্রাংশ প্রভৃতি আমদানি করে তবে তাকে উৎপাদক আমদানিকারী বলে। মানে আগেরটা কি ছিল? কোনো উৎপাদন আমদানিকারী প্রতিষ্ঠান ছিল। দেখ কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে কি বলে না আমি প্রতিষ্ঠান থেকে কিনবো না, আমি ডাইরেক্ট। তাহলে কি বলছে? এরা হচ্ছে উৎপাদক আমদানিকারী, ম্যানুফ্যাকচার ইম্পোর্টার। কি বলছে? যদি কোনো উৎপাদনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজের প্রয়োজনে বিদেশি রপ্তানিকারীর কাছে সরাসরি অর্ডার দেবে, ডাইরেক্ট অর্ডার দেবে। ফরমায়েশ মানে অর্ডার দেওয়া। অর্ডার পেশ করে কাঁচামাল দরকার কাঁচামাল নেবে, যন্ত্রপাতি দরকার যন্ত্রপাতি নেবে। যন আজকে ধর একটা বড় বিজনেসম্যান, জানিস তো? একটা বড় বিজনেসম্যান ও ডাইরেক্ট কারোর হাত ধরবে না। ওর লাগবে মেশিন। চলে বসো। ওর লাগবে ধর একটা মেশিন, বিশাল বড় মেশিন লাগবে। সেই মেশিনটা কোরিয়াতে পাওয়া যায় বা জার্মানিতে পাওয়া যায়। জার্মানিতে ইম্পোর্টেড মেশিন পাওয়া যায়। ওই মেশিন ছাড়া প্রোডাকশন হবে না। তাহলে ওর মেশিন কিনলো, কাউকে ধরে যাবে কেন? কাউকে ধরে যাবে, ও ডাইরেক্ট মেশিন নিয়ে নেবে। ঠিক আছে? কন্ট্রাক্ট করবে, ওদেরকে অর্ডার দেবে, ওরা দিয়ে দেবে। ঠিক আছে? বড় বিজনেস। এবার যারা ছোট বিজনেসম্যান হয় না তারা এগুলো করতে পারে না। কারণ ওদের কাছে পুঁজির অভাব থাকে। টাকার অভাব। করতে পারে না। তো এদেরকে বলা হয় উৎপাদক আমদানিকারী। এরা বিদেশি পণ্য সংগ্রহ করার জন্য দেশের মধ্যবর্তী কারবারিদের সাহায্য না নিয়ে সরাসরি পণ্য, তাহলে বুঝতে পারলি তো? তো এরা তো বড় বিজনেস, এদের টাকা প্রচুর টাকা। টাকা আম্বানি। এ কাউকে ধরে মাল নিয়ে আসবে না। এদের টাকার অভাব আছে। কিন্তু বিদেশ থেকে ডাইরেক্ট মাল নিয়ে আসবে। এদের কাউকে ধরতে হবে না। এর জন্য এদের প্রত্যক্ষ আমদানিকারী বা ডাইরেক্ট ইম্পোর্টার বলা হয়। যেমন নাহিদা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড মুম্বাই, টাটা কেমিক্যালস লিমিটেড মুম্বাই, প্রাণ অ্যান্ড কোম্পানি লিমিটেড কলকাতা, ঠিক আছে? বাটা সু কোম্পানি প্রাইভেট লিমিটেড কলকাতা। তো এরা বড় কোম্পানি, এরা ডাইরেক্ট নিয়ে আসছে। এবার বলছি এটাই পরে ইতিহাস অব্দি, তারপরে দিন পড়াবো এটা।
সরকারি আমদানি এই অবধি পড়ে নিবি, যেগুলো পড়াচ্ছে এগুলো একটু পড়ে নিবি, শয়ে চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো হেভি শয়ে চ্যাপ্টার। যেটা পড়াচ্ছি না সেটা সেই দিনই যদি একবার পড়ে নিস তাহলে মনে থাকবে, পরে পড়লেই ভুলে যাবি। সরকারি আমদানিকারী প্রতিষ্ঠান, ঠিক আছে তো? গভর্নমেন্ট ইম্পোর্ট এজেন্সি, যে সমস্ত সরকারি উৎপাদনকারী প্রতিষ্ঠান পণ্যদ্রব্য উৎপাদনের জন্য বিদেশ থেকে প্রয়োজনীয় কাঁচামাল, মানে গভর্নমেন্টও না প্রোডাকশন করে, গভর্নমেন্টও প্রোডাকশন করে। আর গভর্নমেন্ট যদি প্রোডাকশন করে গভর্নমেন্টেরও তো মাল লাগবে। যেই মাল দেশে পাওয়া যায় কোথা থেকে আনবে মালগুলো? বিদেশ থেকে আনবে, বিদেশ থেকে আনবে। তাই বলছে যে সমস্ত গভর্নমেন্ট ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান, ম্যানুফ্যাকচারিং যারা যে সমস্ত গভর্নমেন্ট ম্যানুফ্যাকচার করে তাদের পণ্যদ্রব্য উৎপাদন করার জন্য বিদেশ থেকে প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণ সরাসরি আমদানি করে, বা যে সমস্ত সরকারি বিক্রয়কারী প্রতিষ্ঠান দেশের প্রয়োজনে বিভিন্ন পণ্য সামগ্রী আমদানি করে তাদেরকে সরকারি আমদানিকারী প্রতিষ্ঠান বলে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক মানে সেন্ট্রাল মিনিস্ট্রি অফ কমার্স এর অধীনে বিভিন্ন সংস্থা আমদানি বাণিজ্যে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে থাকে। সরকারি আমদানিকারী সংস্থাগুলির মধ্যে ভারতীয় রাষ্ট্র বাণিজ্য কর্পোরেশন মানে স্টেট ট্রেডিং কর্পোরেশন এসটিসি, স্টেট ট্রেডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এসটিসি, ভারতের খনিজ ও ধাতব বাণিজ্য কর্পোরেশন, দ্য মিনারেল অ্যান্ড মেটালস ট্রেডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এমএমটিসি, ভারতের ক্যাশু কর্পোরেশন, ক্যাশু কর্পোরেশন অফ ইন্ডিয়া, এরা উল্লেখযোগ্য। মানে কোন কোন সরকারি প্রতিষ্ঠান আছে সেই নামগুলো বলে দেবে। এই অবধি থাক, আরো আছে, আর একদিন পড়ালে হয়ে যাবে, আর একদিন পড়ালে হয়ে যাবে, আর একদিন পড়ালে এটা হয়ে যাবে, যেহেতু পড়ালে এটা পড়িস।